মুভির শুরুতে আমরা একটি ছেলেকে কথা বলতে দেখি যে একজন বিখ্যাত ইউটিউবার, তার নাম জেক্স প্রো। এখানে জেক্স তার দর্শকদের বলে যে সে ইন্টারনেটে অক্টোপাস সম্পর্কে পড়েছে, যার প্রতিটি পায়ে আলাদা আলাদা মস্তিষ্ক থাকে। প্রতিটি মস্তিষ্ক দিয়ে সে আলাদাভাবে ভাবতে পারে। এটা জানার পর তার মাথায় একটি বুদ্ধি আসে, একটি গেম যার নাম হবে অক্টো গেম। এতে 8জন খেলোয়াড় থাকবে এবং 8টি গেম থাকবে, কিন্তু বিজয়ী হবে মাত্র একজন। সবাই আলাদা আলাদা নিয়মে খেলবে, কিন্তু তাদের মধ্যে যে কোনো একজন বিজয়ী করা হবে। সবার নিয়ম আলাদা হবে, কিন্তু সবার লক্ষ্য একটাই, আর তা হলো জেতা। এখানে জেক্সকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে তার এই নতুন উদ্ভাবন করা গেমটি নিয়ে অনেক বেশি উত্তেজিত ছিল। এরপর শুরু হয় গেমের জন্য ক্যান্ডিডেটদের সিলেকশন। যদিও জেক্স প্রোর ফ্যান ফলোয়িং অনেক বেশি ছিল, তাই এখানে খেলোয়াড়দের কোনো অভাব ছিল না, এবং এত সব ডাইহার্ড ফ্যানদের মধ্য থেকে খেলোয়াড়দের বাছাই করা শুরু হয়। ক্যারি নামের একটি মেয়েকে আমরা দেখি যে জেক্স প্রোর স্টুডিওতে এসেছিল, তাকেও সিলেক্ট করে নেওয়া হয়েছিল। মাস্ক পরা একজন গার্ড তাকে একটি কাগজে সই করতে বলে। ক্যারি জিজ্ঞেস করে যে এই স্টুডিও শহর থেকে এত দূরে এমন নির্জন জায়গায় কেন। তখন গার্ড বলে কারণ এটি জেক্স প্রোর মতো একজন বিখ্যাত মানুষের স্টুডিও। ক্যারি আর কিছু বলে না। সেই গার্ড এরপর একে একে তার মোবাইল এবং বাকি সব ডিভাইস নিয়ে নেয়। সে বলে যে গেম শেষ হওয়ার পর ক্যারি তার ডিভাইসগুলো ফেরত পেয়ে যাবে। সে ক্যারিকে ভেতরে গিয়ে বসার জন্য বলে। ভেতরে গেম খেলতে আসা আরো অনেক ক্যান্ডিডেট ছিল। নিজের পাশে দাঁড়িয়ে থাকা ছেলের সাথে ক্যারি কথা বলার চেষ্টা করে। সে জিজ্ঞেস করে সে কি জেক্স প্রোকে দেখেছে। ছেলেটি তার কথার উত্তর দেয় না। তখনই পাশে দাঁড়িয়ে থাকা অন্য একটি মেয়ে বলে যে এই ছেলেটি বেশি কথা বলে না। তখন ছেলেটি বলে যে তাকে যে কোনো মূল্যে এই গেমটি জিততে হবে, তাই সে কথা বলে নিজের ফোকাস নষ্ট করতে চায় না। এরপর সেই মেয়েটি নিজের পরিচয় দেয় এবং বলে যে তার নাম ম্যাক্সি এবং সে একজন কমেডিয়ান। ক্যারি নিজের পরিচয় দিয়ে বলে যে সে একজন গায়িকা এবং লেখিকা। এখন এই অক্টো গেম খেলার জন্য আলাদা আলাদা বয়স এবং আলাদা আলাদা পেশার মানুষ এসেছিল। কেউ গেম জিততে এসেছিল, তো কেউ জেক্স প্রোর সাথে দেখা করতে, অথবা কেউ নিজের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে এসেছিল। এরা সবাই ইউটিউবার ছিল। তারা সবাই সেখানে নিজেদের মধ্যে কথা বলছিল। তখনই অ্যালার্ম বেজে ওঠে। জেক্স প্রোর গার্ডরা একটি স্ক্রিন চালু করে যেখানে জেক্স প্রোকে দেখা যায়। সে সেখানে উপস্থিত সকল মানুষকে অক্টো গেমে স্বাগত জানায়। সে জানায় যে সেখানে উপস্থিত সকল মানুষের মধ্য থেকে 8জনকে সিলেক্ট করা হবে যারা এই গেমটি খেলতে পারবে। ম্যাক্সি জিজ্ঞেস করে যে গেমের প্রাইস কি হবে। জেক্স প্রথমে প্রাইস বলতে চায়নি, কিন্তু যখন কেউ মানছিল না তখন জেক্স প্রো বলে যে এই গেম শেষ হওয়ার পর সে সোশ্যাল মিডিয়া থেকে অবসর নেবে। তখন সে তার সমস্ত সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস বিজয়ীকে দিয়ে দেবে। তার কাছে যত স্পন্সরশিপ আছে সেগুলো সব বিজয়ী পেয়ে যাবে। বিজয়ী 115 মিলিয়ন ফলোয়ার সমৃদ্ধ ইউটিউব চ্যানেল এবং সমস্ত সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট পেয়ে যাবে। এই অবিশ্বাস্য পুরস্কারের কথা শুনে সবাই খুব উত্তেজিত হয়ে পড়ে, কারণ তাদের সবার স্বপ্ন ছিল একজন সফল ইউটিউবার হওয়ার। এত বড় পুরস্কারের আশা কেউ করেনি। জেক্স এখন প্রথম গেমের নিয়ম বলে। এই গেমের নাম হলো সাইমন সেজ। গেমের নিয়ম বেশ সহজ। জেক্স তাদের কিছু কাজ করতে বলবে এবং তাদের সেই কাজ করতে হবে, কিন্তু শর্ত হলো এই যে নির্দেশ দেওয়ার আগে সে সাইমন সেজ বলবে। যেমন যদি বলা হয় সাইমন সেজ লাফ দাও, তবে সবাইকে লাফাতে হবে। কিন্তু যদি সাইমন সেজ না বলে, শুধু বলা হয় লাফ দাও, তবে এই ক্ষেত্রে কাউকে লাফানো যাবে না। যদি কেউ লাফায় তবে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। শুধু সাইমন সেজ বলে দেওয়া নির্দেশগুলোই পালন করতে হবে। এভাবে ডিসকোয়ালিফাই হতে হতে শেষের 8জনই পরবর্তী রাউন্ডে যাবে। এখন তাদের পরিচয় এলিমিনেটরের সাথে করানো হয়। এটি কস্টিউম পরা একটি শেয়াল ছিল যা দেখতে খুব কিউট ছিল। পরিচয়ের পর গেম শুরু হয়। আমরা একজন মাস্ক পরা গার্ডকে দেখি যে বন্দুক নিয়ে এক কোণে বসে আছে। এখন খেলা শুরু হয়ে যায়। সাইমন সেজ বলে তাদের আলাদা আলাদা নির্দেশ দেওয়া হয়, যেমন হাততালি দাও, নাক স্পর্শ করো ইত্যাদি। এরপর মাথায় হাত রাখার নির্দেশ দেওয়া হয়, কিন্তু সাইমন সেজ বলা হয় না। তবুও ভুল করে একটি ছেলে মাথায় হাত দিয়ে ফেলে। এরপর এলিমিনেটরের কাজ শুরু হয়। সে সেখানে আসে এবং সেই ছেলেটির সাথে হ্যান্ডশেক করে, আর তখনই হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে সেই ছেলেটিকে শেষ করে দেয়। এই আকস্মিক ঘটনায় সবাই স্তব্ধ হয়ে যায়। এসব দেখে ভয়ে একটি মেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। ওয়ানএক্সবেট নিয়ে আসছে দারুণ অফার, প্রতি স্পিনে বোনাস। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে। ভাগ্য পরীক্ষা করুন, ঘুরিয়ে দিন স্পিন আর জিতে নিন রিয়েল প্রাইজ। খেলুন আপনার পছন্দের ম্যাচে আর পান ফ্রি বোনাস, একদম ফ্রি। আমার বায়োতে থাকা প্ল্যাটফর্মে নিবন্ধন করুন। নিবন্ধন করার পরে ন্যূনতম 300 টাকা জমা করুন।
উপহার বিভাগে যান এবং আমার প্রোমো কোডটি প্রবেশ করান। এরপরে আপনি তাৎক্ষণিকভাবে 50,000 থেকে 1 লাখ টাকা বোনাস পাবেন। এছাড়াও চলছে গিভওয়ে ক্যাম্পেইন, জিতে নিন আইফোন 17 প্রো ম্যাক্স মোবাইল, ফ্রি ক্যাশ, বোনাস কোড, টিভি এবং রয়্যাল এনফিল্ড বাইক সহ আরো অনেক কিছু। কিন্তু তাকে তখনই গুলি করে দেওয়া হয়। মাস্ক পরা লোকজন বলে যে যদি কেউ এখান থেকে পালানোর চেষ্টা করে তবে তাকে তাৎক্ষণিক এলিমিনেট করে দেওয়া হবে। এই খেলায় এলিমিনেট হওয়ার অর্থ হলো মৃত্যু। এখন স্ক্রিনে পুনরায় জেক্স আসে। একটি মেয়ে তাকে বলে যে সে এই বিষয়ে তাদের আগে কিছু বলেনি। সেই মেয়েটিকেও এলিমিনেট করে দেওয়া হয়। এরপর জেক্স বলে যে এখনো 12 জন বাকি আছে, কিন্তু তাদের মাত্র 8 জন প্রয়োজন, তাই সাইমন সেজ গেমটি চালিয়ে যেতে হবে। পুনরায় গেম শুরু হয়। তাদের এক পায়ে দাঁড়িয়ে থাকতে বলা হয়। একটি ছেলের পা নড়ে গেলে তাকেও গুলি করে দেওয়া হয়। এরপর শ্বাস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়, যা অসম্ভব ছিল। এই কারণে একের পর এক 3 জন এই গেম থেকে এলিমিনেট হয়ে যায়। আরো একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকেও এলিমিনেট করে দেওয়া হয়। এভাবে প্রথম রাউন্ডের গেম শেষ হয় এবং অবশেষে 8 জন খেলোয়াড় বেঁচে থাকে। জেক্স পুনরায় স্ক্রিনে আসে এবং সেই 8 জন খেলোয়াড়কে এই প্রথম রাউন্ড শেষ করার জন্য অভিনন্দন জানায়। সে বলে যে এখন সে তার 115 মিলিয়ন ফলোয়ারদের সাথে তাদের পরিচয় করাবে। সে সবাইকে ক্যামেরার সামনে গিয়ে নিজের নাম এবং পেশা বলতে বলে এবং সাথে সতর্ক করে দেয় যে যারা এতে অস্বীকার করবে তাকে এলিমিনেট করে দেওয়া হবে। একে একে সবাই নিজের পরিচয় দেয়। এখানে উপস্থিত প্রত্যেকের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে এবং তারা আলাদা আলাদা ক্ষেত্রে কাজ করে। এরপর একজন কর্মী জেক্স প্রোর বাড়িতে গিয়ে আজকের ফুটেজ নিয়ে আসে। জেক্স ফুটেজ দেখে খুব খুশি হয় এবং নিজের গার্লফ্রেন্ড লোনাকে ডাকে। লোনাও ফুটেজ দেখে বেশ খুশি হয় এবং বলে যে এই গেম শেষ হওয়ার পর তারা এখান থেকে অনেক দূরে পালিয়ে যাবে। তখন তাদের ফলোয়ারদের চিন্তা করতে হবে না, আর না তাদের পছন্দ অনুযায়ী বাঁচতে হবে। তারা নিজেদের ইচ্ছে মতো জীবনযাপন করতে পারবে, যেখানে তাদের কেউ চিনবে না। এখন গেম ভেন্যুতে খেলোয়াড়দের থাকার ব্যবস্থা করা হয় এবং তাদের নতুন পোশাক পরতে দেওয়া হয়। তাদের পুরনো পোশাক কর্মীরা নিয়ে নেয়। এরপর তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। সবাই খুব ভীত ছিল। এখানে রুথ নামের একজন কুকিং ইউটিউবার বলে যে 100 মিলিয়ন ফলোয়ার পাওয়া কোনো সাধারণ বিষয় নয়। এর জন্য তাদের যে সময়ের মধ্য দিয়ে যেতে হবে হয়তো তারা তা সহ্য করতে পারবে না। ওয়াল্টার নামের এক ব্যবসায়ী স্টিভ নামের লোকের কাছে গিয়ে বলে যে এখানে যারা এসেছে সবাই অপদার্থ লোক, শুধু সে এবং স্টিভই স্মার্ট, তাই তাদের একসাথে থাকা উচিত। উত্তরে স্টিভ বলে যে সে এখানে বন্ধু বানাতে আসেনি। তখন ওয়াল্টার তাকে বোঝানোর চেষ্টা করে যে একসাথে থাকার কি সুবিধা হতে পারে। স্টিভ রাজি হয় যে সে তার সাথে থাকতে পারে, কিন্তু বন্ধু হিসেবে নয়। অর্থাৎ এখন তারা দুজনে একটি টিম হয়ে যায়। এরপর দ্বিতীয় খেলা শুরু হয়, যার নাম হলো হপস্কচ। অংশগ্রহণকারীদের লাফিয়ে একটি জায়গা পার করতে হবে। যতক্ষণ সেখানে নীল আলো জ্বলবে ততক্ষণই তারা লাফাতে পারবে, কিন্তু লাল আলো জ্বলতেই তাদের থামতে হবে। যদি লাল আলো জ্বলা অবস্থায় কেউ লাফায় বা নড়ে তবে তাকে এলিমিনেট করে দেওয়া হবে। সবাইকে নম্বর অনুযায়ী ডাকা হয়। নিয়ম ছিল এই যে যেমনই কেউ ভুল করবে এবং এলিমিনেট হবে তখনই সেই রাউন্ড শেষ হয়ে যাবে। নম্বর অনুযায়ী প্রথম প্রতিযোগী যায় এবং নিজের খেলা শেষ করে নেয়। যখন দ্বিতীয় প্রতিযোগী যায় তখন দেখা যায় যে স্টিভ শীষ বাজিয়ে তার মনোযোগ নষ্ট করার চেষ্টা করছে যাতে সে এলিমিনেট হয়ে যায়, কারণ যদি তার আগের খেলোয়াড় এলিমিনেট হয়ে যায় তবে তাকে আর খেলতে হবে না। দ্বিতীয় অংশগ্রহণকারী খুব কষ্টে গেম শেষ করে। যখন তৃতীয় জনের পালা আসে তখন স্টিভ আবার শীষ বাজায়। শীষ শুনে খেলোয়াড়ের মনে হয় যে হয়তো নীল আলো জ্বলে গেছে এবং লাফানোর সময় হয়ে গেছে। সে লাল আলোতেই লাফিয়ে পড়ে এবং এলিমিনেট হয়ে যায়। এরপর এলিমিনেটর তাকে খুব নির্মমভাবে মারে। ক্যারি তাকে থামানোর চেষ্টা করলে এলিমিনেটর তাকেও আঘাত করে। শেষে সেই মেয়েটিকে মেরে ফেলা হয় এবং এরই সাথে এই গেম শেষ হয়ে যায়। সব লোক ফিরে আসে। ক্যারি তখনও ট্রমার মধ্যে ছিল। ম্যাক্সি তাকে বলে যে তার এমনটা করা উচিত হয়নি, সবার আগে নিজের জীবনের কথা ভাবা উচিত। ওয়াল্টার এসে ক্যারির সাহসের প্রশংসা করে। তখন ম্যাক্সি জিজ্ঞেস করে যে ওয়াল্টার কি চায়। ওয়াল্টার বলে যে সে তাদের সাথে থাকতে চায়, তারা মিলেমিশে কাজ করতে পারে। ম্যাক্সি বলে যে কিছুক্ষণ আগে তো সে স্টিভের সাথে ছিল। তখন ওয়াল্টার বলে যে সে তার সাথেই থাকবে যে তাকে সাহায্য করবে। এখন মেয়েরা তার কথা মেনে নেয়। একইভাবে রুথও একজন লোককে খুঁজছিল যে তাকে সাহায্য করতে পারে। সেখানে স্টিভ সবার কাছে যায়। রুথের কথায় স্টিভ বিরক্ত হয় এবং তাকে চুপ করিয়ে দেয়। সে সবাইকে সতর্ক করে দেয় যেন তার থেকে দূরে থাকে। এরই মধ্যে তৃতীয় গেমের জন্য ডাক আসে। অন্যদিকে আমরা জেক্স প্রোর গার্লফ্রেন্ড লোনাকে দেখি, যেসব খেলোয়াড়দের মোবাইল নিয়ে বসেছিল এবং তাদের বাড়ির লোকেদের আলাদা আলাদা মেসেজ করছিল যাতে কেউ সন্দেহ না করে যে তারা কত বড় বিপদে আছে। এখন জেক্স এসে বলে যে আর মাত্র 3 দিন, এরপর তারা সবকিছু ছেড়ে কোনো দূরের দ্বীপে চলে যাবে এবং শান্তিতে থাকবে। তৃতীয় গেম শুরু হয় অবস্ট্যাকল কোর্স। তাদের সবার চোখে পট্টি বেঁধে একটি খোলা ময়দানে নিয়ে যাওয়া হয়। জেক্স প্রো এসে বলে যে তাদের বাড়ি
যাওয়ার একটি সুযোগ দেওয়া হবে। সামনে রাখা অবস্টেকল যে 1 মিনিটের মধ্যে পার করতে পারবে সে নিজের বাড়ি ফিরে যেতে পারবে। এর জন্য কারো উপর জোর দেওয়া হবে না, যার ইচ্ছা সে এই গেম খেলতে পারে। তখন একটি মেয়ে সামনে আসে। যেমনই সে খেলা শুরু করে দেখা যায় যে এলিমিনেটরও তার পিছু পিছু অবস্টেকলের ভেতর ঢুকে গেছে। এলিমিনেটর তাকে আটকানোর চেষ্টা করে। মেয়েটি কোনোভাবে বাইরে তো বেরিয়ে আসে, কিন্তু তাকে গুলি করে দেওয়া হয় কারণ সে সময়ের মধ্যে টাস্ক শেষ করতে পারেনি। যখন জেক্স জিজ্ঞেস করে যে কেউ কি আর খেলতে চায়, তখন ক্যারি সামনে আসে। গেম শুরু হতেই যাচ্ছিল যে ক্যারি তাদের থামিয়ে দেয় এবং বলে যে সে জেক্স প্রোর এই গেম চালিয়ে যাবে, অর্থাৎ সে এই টাস্ক শেষ করে বাড়ি যাবে না। তার মনে হয় যে হয়তো সে এখানে মারা যাবে, কিন্তু যদি কোনোভাবে জিতে যায় তবে তার জীবন বদলে যাবে। লোভের কারণে সে সেখানেই থেকে যায়। এখন সেখানে মোট 6 জন খেলোয়াড় বাকি ছিল, যাদের মধ্যে কেউ এই গেম খেলে বাড়ি যেতে চায়নি। ফলাফল এই হলো যে তাদের সবাইকে আবারও আস্তানায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে আমরা একজন গার্ডকে কিছু লুকাতে দেখি। অন্য একজন কর্মী তাকে দেখে ফেলে এবং বলে যে যদি কোনো উল্টোপাল্টা কাজ করে তবে তাকে ভয়াবহ শাস্তি পেতে হবে। এখানে আমরা জানতে পারি যে জেক্স প্রো এই সকল কর্মীদের উপর কোনো বড় উপকার করেছিল, যার কারণে তারা এখন এই ভয়াবহ খেলায় তাকে সাহায্য করছে। জেক্স প্রোর বাড়িতে যখন লোনার কল আসে তখন সে বাহানা করে কথা বলার জন্য বাইরে চলে যায়। এখানে দেখা যায় যে সেই মহিলা গার্ড সেই লুকোনো প্যাকেটটি এনে লোনাকে দিচ্ছে, যাতে কিছু পাউডার ছিল। সে বলে যে 1 চামচ মিশিয়ে দিলেই কাজ হয়ে যাবে। লোনা তাকে ধন্যবাদ জানায় এবং বলে যে 7ম গেমের পর যখন টাকা পাওয়া যাবে তখন সে তার পেমেন্ট করে দেবে। এতে আমরা জানতে পারি যে লোনা জেক্স প্রোর সাথে বিশ্বাসঘাতকতা করছিল। এখন সেই রাতে অর্জুন ক্যারির কাছে আসে এবং বলে যে সে বাইরে পালানোর পথ খুঁজতে যাবে। তখন ক্যারি বলে যে এখানে দাঁড়িয়ে থাকা এলিমিনেটর তাদের যেতে দেবে না। অর্জুন বলে যে অনেকক্ষণ ধরে এলিমিনেটর একই পজিশনে দাঁড়িয়ে আছে, হয়তো এর ভেতরে কোনো মানুষ নেই। কিন্তু যেমনই অর্জুন তার কুড়াল ধরার চেষ্টা করে এলিমিনেটর তার হাত ধরে ফেলে। অর্জুন ভয় পেয়ে নিজের জায়গায় ফিরে আসে। এরপর 4র্থ গেম অর্থাৎ মিউজিক্যাল চেয়ার শুরু হয়। গান বাজতে থাকবে এবং সবাইকে চেয়ারের চারিদিকে ঘুরতে হবে। গান বন্ধ হতেই চেয়ারে বসতে হবে। লোক ছিল 6 জন আর চেয়ার 5টি, অর্থাৎ যে বসতে পারবে না তাকে এলিমিনেট করে দেওয়া হবে। এছাড়া এই গেমে একজন বিজয়ী ঘোষণা করা হবে, যার অ্যাকাউন্টে 8 কোটি টাকা পাঠিয়ে দেওয়া হবে। এটি শুনে ম্যাক্সি বলে যে সে তো তাদের মেরেই ফেলছে, তাহলে তারা সেই টাকা দিয়ে কি করবে। জেক্স বলে যে এই টাকা তাদের পরিবারের কাজে আসতে পারে। এখন গেম শুরু হয়। অর্জুন এলিমিনেট হয়ে যায় এবং তাকে টেনে অন্য রুমে নিয়ে যাওয়া হয়। এরপর একে একে সবাই এলিমিনেট হতে থাকে। যেমনই কেউ এলিমিনেট হতো একটি চেয়ার কমিয়ে দেওয়া হতো, যাতে প্রতি রাউন্ডে কেউ না কেউ এলিমিনেট হচ্ছিল। শেষে শুধু স্টিভ এবং রুথ বেঁচে থাকে। তারা দুজনেই খুব খুশি ছিল। এদিকে ক্যারি যখন এলিমিনেট হয়ে অন্য রুমে যায় তখন সে দেখে যে সেখানে অর্জুন সহ বাকি সবাই এখনো জীবিত আছে। তাদের সামনে থাকা একটি স্ক্রিনে জেক্স এসে বলে যে সে এই খেলাটিকে আকর্ষণীয় করার জন্য নিয়মে পরিবর্তন এনেছে। শেষে যে 2 জন লোক বেঁচে থাকবে তাদের মধ্যে একজন বিজয়ী হবে, যে 8 কোটি টাকা পাবে এবং হারলে মারা যাবে। এর মানে ছিল যে স্টিভ এবং রুথের মধ্যে কেউ একজন এলিমিনেট হবে। এখন তারা সেই দুজনের খেলা দেখতে থাকে। দেখা যায় যে রুথ জিতেছে। এমন দেখে স্টিভ তার গলা টিপে ধরে এবং তাকে মারতে থাকে। সে রুথকে বাজেভাবে আহত করে নিজে চেয়ারে বসে পড়ে, অর্থাৎ সে প্রতারণা করে এই রাউন্ড জিতে যায়, যা স্ক্রিনে সবাই দেখছিল। তখন ওয়াল্টার সবার উদ্দেশ্যে বলে যে তাদের এই স্টিভের বিরুদ্ধে কিছু করা উচিত, কারণ সে জেতার জন্য যে কোনো পর্যায় পর্যন্ত যেতে পারে। বাকি সবারও এমনই মনে হচ্ছিল। এখন এরপর জেক্স প্রো রুথের কাছে আসে। রুথের অবস্থা খুব খারাপ ছিল। রুথ জেক্স প্রোকে দেখে খুব খুশি হয়। রুথকে মেরে ফেলার কথা ছিল, কিন্তু জেক্স তাকে না মেরে নিজের গার্ড হওয়ার অফার দেয়। সে রুথকে তার কর্মীদের পোশাক দেয় এবং বলে যে সে তাকে হায়ার করছে। রুথ তার জন্য কাজ করবে, যার বদলে জেক্স তাকে 2 কোটি টাকা দেবে এবং বাড়ি যেতে দেবে। এটি শুনে রুথ খুব খুশি হয়ে যায় এবং এই অফারে রাজি হয়। অন্যদিকে আমরা ওয়াল্টার এবং স্টিভকে একসাথে দেখি। ওয়াল্টার বলে যে সে সবাইকে বিশ্বাস করিয়ে দিয়েছে যে সে স্টিভের বিরুদ্ধে। এখন সবাই তার টিমে কাজ করার জন্য তৈরি হয়ে গেছে। স্টিভ বলে যে যদি ওয়াল্টার তার বিরুদ্ধে যায় তবে সে ওয়াল্টারের ঘাড় ভেঙে দেবে। এতে আমরা বুঝতে পারি যে এই সব স্টিভ এবং ওয়াল্টারের মিলিত পরিকল্পনা ছিল। এখন এখান থেকে দৃশ্য বদলায় এবং আমরা অর্জুনকে দেখি, যে ম্যাক্সি এবং ক্যারির সাথে কথা বলছিল। অর্জুন বলে যে তাদের ওয়াল্টারের উপর একদমই ভরসা করা উচিত নয়। ম্যাক্সি বলে যে তাদের যে কোনো মূল্যে স্টিভকে এই গেম থেকে বাইরে বের করতে হবে। ক্যারি এখনো এই সব নিয়ে বেশ বিষণ্ণ ছিল। ঠিক এই সময় তাদের চোখে পট্টি বেঁধে তাদের 5ম গেমের জন্য প্রস্তুত হতে বলা হয়। ওয়াল্টার এখানে এলিমিনেটরকে কিছু টাকা দিয়ে কোনো কাজ করার জন্য বলে। 5ম গেম হলো হাইড অ্যান্ড সিক। তাদের সবাইকে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। অর্জুন ক্যারি এবং ম্যাক্সিকে বলে যে তাদের এই গেমের সময় বাইরে
পালানোর পথ খুঁজতে হবে। যদি তাদের মধ্যে একজনও পালাতে পারে তবে সে বাকি লোকেদের জন্য সাহায্য আনতে পারবে। এই গেমের নিয়ম হলো এই যে তারা সবাই এই বাড়িতে লুকাবে এবং এলিমিনেটর তাদের খোঁজার চেষ্টা করবে। সবার আগে যাকে খুঁজে পাওয়া যাবে সে এলিমিনেট হয়ে যাবে। সবাইকে 1 মিনিটের মধ্যে লুকাতে হবে। এখন কাউন্টডাউন শুরু হয় এবং সবাই লুকাতে শুরু করে। সবাই আলাদা আলাদা জায়গায় লুকিয়ে পড়ে। যখন সময় শেষ হতে যাচ্ছিল তখন ম্যাক্সি কোনো জায়গায় পাচ্ছিল না, তাই সে বাধ্য হয়ে ওয়াল্টারের সাথে লুকিয়ে পড়ে। এখানে অর্জুন তাকে ইশারায় ওয়াল্টারের সাথে যেতে মানা করে, কিন্তু সে এতে গুরুত্ব দেয় না। এখন এলিমিনেটর যখন খোঁজা শুরু করে তখন সে সবার আগে স্টিভকে খুঁজে পায়। স্টিভ সেখান থেকে পালিয়ে ম্যাক্সি এবং ওয়াল্টারের সাথে লুকিয়ে পড়ে। এলিমিনেটর তার পিছু পিছু চলে যায়। অন্যদিকে ক্যারি জানালা খুলে পালানোর চেষ্টা করে, কিন্তু সে একজন গার্ডের সামনে পড়ে যায়। সেই গার্ড তার উপর বন্দুক তাক করে, কিন্তু তাকে মারে না। অন্যদিকে যেমনই এলিমিনেটর সামনে আসে, ওয়াল্টার ধাক্কা দিয়ে ম্যাক্সিকে তার সামনে এগিয়ে দেয়। অর্থাৎ এইসব ওয়াল্টার এবং স্টিভের মিলিত পরিকল্পনা ছিল, যাতে তারা মিলে ম্যাক্সিকে এলিমিনেট করতে পারে। যেমনই এলিমিনেটর ম্যাক্সিকে ধরে, সে তার গলা টিপে ধরে এবং তাকে মেরে ফেলে। ম্যাক্সির চিৎকার শুনে ক্যারি দৌড়ে সেখানে পৌঁছায়, কিন্তু তার আসার আগেই এলিমিনেটর তার বন্ধুর জান নিয়ে নিয়েছিল। এটি দেখে ক্যারির খুব বড় শক লাগে এবং সে কাঁদতে থাকে। বাকি লোকেরাও বাইরে চলে আসে। যদিও এই কাজ ওয়াল্টার এবং স্টিভ মিলে করেছিল, তবুও ওয়াল্টার সব দোষ স্টিভের উপর চাপিয়ে দেয়। স্টিভও প্রতিবাদ করে না এবং বলে যে কাউকে না কাউকে তো মরতেই হতো। এরপর সে একজন কর্মীর কাছে যায় এবং তাকে রুথ বলে ডাকে, অর্থাৎ সে রুথকে চিনে ফেলেছে। রুথ বলে যে সে তার যথাসাধ্য চেষ্টা করবে যেন স্টিভ এই গেম না জিততে পারে। রাতের সময় রুথ জেক্সের সাথে দেখা করতে যায়, যা দেখে লোনা অবাক হয়ে যায়। জেক্স রুথকে কিছু দেখানোর জন্য নিয়ে যায়। অন্যদিকে স্টিভ এবং ওয়াল্টার নিজেদের মধ্যে কথা বলছিল। ওয়াল্টার বলে যে এখন মাত্র 4 জন বাকি আছে এবং ফাইনালে তারা দুজনেই যাবে। তারপর দেখি কে জেতে। স্টিভ বলে যে যে সবচেয়ে বেশি যোগ্য সেই জিতবে। তখনই ওয়াল্টার এলিমিনেটরকে ইশারা করে, যাতে বোঝা যায় যে তার পরিকল্পনা ফাইনাল রাউন্ডে এলিমিনেটরের সাহায্যে স্টিভকে হারানো। এদিকে ক্যারি কাঁদতে কাঁদতে অর্জুনকে বলে যে সে প্রায় বাইরে বেরোনোর পথেই ছিল। যদি সেই গার্ড সামনে না আসতো তবে সে ম্যাক্সিকে বাঁচিয়ে নিত। সে বলে যে যদি সে বাইরে বেরোনোর রাস্তা পেয়ে থাকে তবে এর মানে হলো এদের ডিজাইনে কোথাও না কোথাও কোনো খামতি আছে। যদি তারা পরের রাউন্ডে চেষ্টা করে তবে অবশ্যই সফল হবে। কিন্তু ক্যারির ভয় ছিল যে হয়তো সে পরের রাউন্ড পর্যন্ত জীবিত থাকবে না। স্টিভ বিরক্ত হয়ে তাকে চুপ করতে বলে, যার ওপর ক্যারি খেপে যায় এবং তাকে একজন লোভী এবং স্বার্থপর মানুষ বলে। কিন্তু স্টিভ তার কথার উপর গুরুত্ব দেয় না। অন্যদিকে জেক্স রুথকে একটি বিশেষ রুমে নিয়ে যায় এবং সেখানে রশি দিয়ে বাঁধা একটি মহিলা গার্ডকে দেখিয়ে বলে যে এর কাছ থেকে বিষের একটি প্যাকেট পাওয়া গেছে, যা দিয়ে সে জেক্সকে মারার চেষ্টা করেছিল। জেক্স বলে যে এখন এই গার্ডের সাথে কি করতে হবে তা রুথ ঠিক করবে। রুথ হাতুড়ি দিয়ে আঘাত করে সেই মহিলা গার্ডকে মেরে ফেলে, যাতে জেক্স তার উপর খুশি হয়ে যায়। এখন ষষ্ঠ গেম শুরু হয়, যার নাম হলো থিয়েটার বল। সবাইকে বাইরে জড়ো করা হয়। ক্যারি বলে যে তাদের পালানোর চেষ্টা করা উচিত, কিন্তু অর্জুন বোঝায় যে আশেপাশে অনেক শুটার আছে, তাই পালানো বুদ্ধিমানের কাজ হবে না। তারা গার্ডের ওপর হামলা করার কথা ভাবে, কিন্তু স্টিভ তাদের হুমকি দেয় যে যদি কেউ এমন করে তবে সে নিজেই তাদের মেরে ফেলবে, কারণ তাকে যে কোনোভাবেই জিততে হবে। ক্যারি তাকে মনে করিয়ে দেয় যে গত গেমে সে হেরে গিয়েছিল এবং প্রতারণা করে এখানে পৌঁছেছে। স্টিভ সবাইকে সতর্ক করে দেয় যেন তারা তার থেকে বেঁচে থাকে, কারণ রুথের সাথে কি হয়েছে তা সবাই দেখেছে। তখনই স্ক্রিনে জেক্স আসে এবং গেমের নিয়ম বোঝায়। গেমের নিয়ম ছিল একটি খুঁটি থেকে বল ঝোলানো হবে, যা তাদের অন্যদিকে পাঠাতে হবে। এই খেলা দুজন করে টিম বানিয়ে খেলা হবে এবং 3টি রাউন্ড হবে। প্রথম রাউন্ডে ক্যারির সাথে স্টিভ এবং অর্জুনের সাথে ওয়াল্টার খেলবে। যারা হেরে যাবে তাদের আবার খেলানো হবে। এইভাবে শেষে যে হারবে তাকে এলিমিনেট করে দেওয়া হবে। সন্ধ্যা 7টার পর এই খেলা শুরু হবে এবং পরের দিন ফাইনাল হবে। এসব বলে জেক্স তাদের গুড লাক উইশ করে এবং চলে যায়। এখন বলটিকে আনা হয়। বলটি দেখেই তারা সবাই চমকে যায়, কারণ সেটি দেখেই বোঝা যাচ্ছিল যে তার আঘাত কাউকে আহত করতে পারে। সবার আগে অর্জুন এবং ওয়াল্টার খেলে। এই রাউন্ডে অর্জুন জিতে যায়। অর্জুন বলে যে সে জানে ওয়াল্টারই ম্যাক্সিকে মেরেছে এবং সে তার এই জয় ম্যাক্সির নামে উৎসর্গ করে। অর্জুনের জেতায় ক্যারিও খুব খুশি হয়। এরপর ক্যারি এবং স্টিভের খেলা শুরু হয়। অর্জুন নিজের রক্তমাখা হাত দেখিয়ে কিছু ইশারা করে, তাই ক্যারি সেই বলটি হাত দিয়ে ধরে না এবং চুপচাপ দাঁড়িয়ে থাকে। স্টিভ বলে যে সে বুঝতে পারছে না ক্যারি চুপচাপ কেন দাঁড়িয়ে ছিল। ফলাফল এই হয় যে এই রাউন্ডে স্টিভ জিতে যায়, কিন্তু তার হাতও রক্তাক্ত হয়ে যায়। স্টিভ বলে যে সে বুঝতে পারছে না ক্যারি চুপচাপ কেন দাঁড়িয়ে ছিল। ক্যারি উত্তর দেয় যে সে প্রথম রাউন্ডেই নিজের হাত জখম করতে চায়নি। এখন যেহেতু সবার হাত আহত, তাই সে বাকি লোকেদের থেকে ভালো খেলতে পারবে। এটি শুনে ওয়াল্টার বলে যে তার এমনটা একদমই করা উচিত
হয়নি, সে প্রতারণা করেছে। তখনই স্ক্রিনে জেক্স আসে এবং বলে যে সে এটাই চেয়েছিল, যে সবাই এভাবেই বুদ্ধি খাটিয়ে খেলুক। এখন পরের রাউন্ডে সেই দুজন খেলবে যারা হেরে গেছে, অর্থাৎ ক্যারি এবং ওয়াল্টার। এখন ক্যারি ওয়াল্টারকে খুব সহজেই হারিয়ে দেয়। হারার পর ওয়াল্টার বাঁচার জন্য কাঁদতে শুরু করে এবং ক্ষমা চাইতে থাকে। যেহেতু ক্যারির জায়গায় ওয়াল্টার মারা গিয়েছিল, তাই সে কাঁদতে থাকে। ওয়াল্টারকে গুলি করে দেওয়া হয়। গুলি করার আগে ওয়াল্টার এলিমিনেটরের মুখোশ টেনে খুলে দেয় এবং বলে যে তাদের মধ্যে তো ডিল হয়েছিল। কিন্তু এলিমিনেটর তার কোনো কথা শোনে না, বরং তাকে পিটিয়ে পিটিয়ে সেখানেই মেরে ফেলে। এরপর সে পাগলের মতো হাসতে শুরু করে। এখানে জেক্স স্ক্রিনে আসে এবং বলে যে এইবারের রাউন্ড বেশ মজাদার ছিল। পরবর্তী রাউন্ড সন্ধ্যা 7টায় হবে। ফিরে গিয়ে অর্জুন এবং ক্যারি একে অপরের সাথে কথা বলে। অর্জুনের মতে যদি তাদের মধ্যে কাউকে বেঁচে থাকতে হয় তবে স্টিভকে মারতে হবে, কিন্তু এটি কিভাবে সম্ভব হবে অর্জুন বুঝতে পারছিল না। অন্যদিকে জেক্স লোনার কাছে ড্রিঙ্কস চায়। তখন আমরা দেখি যে লোনা ড্রিঙ্কসে সেই পাউডার মিশিয়ে দিয়েছে। যখন সে জেক্সকে ড্রিঙ্কস দেয় তখন জেক্স তাকেও পান করতে বলে। লোনা বলে যে সে ড্রিঙ্কস একদমই পছন্দ করে না, কিন্তু জেক্স বারবার তাকে পান করার জন্য চাপ দেয়। লোনা মানা করায় জেক্স খুব রেগে যায় এবং তাকে তৎক্ষণাৎ ড্রিঙ্কস পান করতে বলে। আসলে তার লোনার উপর সন্দেহ হয়ে গিয়েছিল, তাই সে এমন করছিল। সে লোনাকে সেই কর্মী মেয়েটির সম্পর্কেও বলে। এসব শুনে লোনা ভয় পেয়ে যায় এবং ড্রিঙ্কস ফেলে দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। জেক্সও তার পিছু নেয়। হঠাৎ রুথ এসে লোনাকে গুলি করে দেয়। জেক্স জিজ্ঞেস করে যে রুথ কেন এমন করলো। তখন রুথ কাঁপতে কাঁপতে বলে যে সে জেক্সকে বাঁচাতে চেয়েছিল। জেক্স তার হাত থেকে বন্দুক নিয়ে নেয়। রুথের মনে হয় যে জেক্স তাকে গুলি করে দেবে, কারণ সে তার গার্লফ্রেন্ডকে মেরে ফেলেছে, কিন্তু জেক্স তাকে গুলি করে না। সে বলে যে রুথ ঠিকই করেছে। সেখানে তারা একটি চিঠি পায় যা লোনা জেক্সের নামে লিখেছিল। তাতে এটি প্রমাণ হতো যে জেক্সকে লোনা নয়, বরং জেক্স নিজেই নিজের প্রাণ নিয়েছে। অর্থাৎ লোনা তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখাতে চেয়েছিল। রুথ তাকে জিজ্ঞেস করে যে এখন সে কি করবে। জেক্স বলে যে সে এখান থেকে অনেক দূরে কোথাও পালিয়ে যাবে এবং রুথকে তার টাকা দিয়ে দেবে। রুথ বলে যে তার আরো কিছু চায়। তার মনে হয় যে জেক্স এবং সে একে অপরের জন্যই তৈরি হয়েছে। বয়সে তার চেয়ে বড় হওয়া সত্ত্বেও তারা দুজন একসাথে খুশি থাকতে পারবে এবং দূরের কোনো দ্বীপে একসাথে থাকবে। জেক্স এখানে তার কথা মেনে নেয়, কারণ সে এমনই কিছু প্ল্যান লোনার সাথেও করেছিল, কিন্তু লোনা তো তাকে ধোকা দিয়ে মারতে চেয়েছিল। তাই এখন সে রুথের সাথে নিজের জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়ে নেয়। এদিকে সপ্তম গেম শুরু হয়ে যায়, যার নাম হলো হ্যাংম্যান। এতে তাদের মাথার কাছে একটি তার লাগানো থাকবে। তাদের একটি শব্দের অক্ষরগুলো অনুমান করতে হবে। শব্দ সঠিক হলে তারা জিতে যাবে, কিন্তু ভুল হলে তাদের ভয়াবহ ইলেকট্রিক শক দেওয়া হবে। এভাবে বিদ্যুতের ঝটকার কারণে যে আগে হার মেনে নেবে তাকে এলিমিনেট করে দেওয়া হবে। তারা একে একে অক্ষর বলে এবং ভুল হলে তাদের ঝটকা লাগে। শেষে স্টিভ সঠিক শব্দ বলে দেয় এবং সে বেঁচে যায়। এরপর আরো একটি রাউন্ড শুরু হয়, যেখানে অর্জুন এবং ক্যারি মুখোমুখি ছিল। তারা দুজন একে অপরের খুব কাছে ছিল এবং কেউ কাউকে হারাতে চাইছিল না। অর্জুন যেহেতু ক্যারিকে খুব পছন্দ করত, তাই সে চায়নি যে ক্যারি মারা যাক। এই কারণেই সে ক্যারিকে বাঁচানোর জন্য ইচ্ছাকৃতভাবে একের পর এক ভুল অক্ষর বলতে থাকে এবং ইলেকট্রিক শক সহ্য করতে থাকে। একটা সময় এমন আসে যখন বিদ্যুতের ঝটকা খেতে খেতে তার মৃত্যু হয়ে যায়। ক্যারি খুব বেশি কাঁদে, কিন্তু এই সময় সে কিছু করতেও পারছিল না। জেক্স এসে বলে যে পরের দিন সকালে সে ফাইনালের জন্য তাদের কাছে আসবে। ফিরে যাওয়ার পর স্টিভ ক্যারিকে বলে যে তার হার মেনে নেওয়া উচিত এবং যে সেরা তাকে জিততে দেওয়া উচিত। ক্যারি বলে যে সে কখনো সেরা হতে পারে না, কারণ সে দুবার হেরে গেছে এবং শুধু প্রতারণার কারণে এখানে টিকে আছে। তাকে তো অন্যদের জায়গায় মারা যাওয়া উচিত ছিল। স্টিভ বলে যে ক্যারি কিভাবে তা দিয়ে তার কিছু যায় আসে না। ক্যারির খুব রাগ হয় এবং সে স্টিভকে একটি সপাটে চড় মেরে দেয়। তখন স্টিভ তার চুল টেনে বলে যে এই দুনিয়ায় যেই জেতে সে এভাবেই জেতে, সততার পথে চলে কখনো কেউ জিততে পারে না। এই কথা ক্যারি নিজের মাথায় ঢুকিয়ে নিক। সাথে স্টিভের পুরো বিশ্বাস ছিল যে ক্যারি কাল মরতে চলেছে এবং সে শুধু সেটিরই অপেক্ষা করছে। পরের দিন সকালে এলিমিনেটর জেক্সের সাথে দেখা করতে যায়। জেক্স তাকে থিয়েটার বল গেমের সময় মাস্ক খুলে যাওয়ার কারণে খুব বকাঝকা করে। সে এলিমিনেটরকে বলে যে তার চেহারা একদমই ভয়ঙ্কর নয়, তাই তার মাস্ক খোলা উচিত হয়নি, কারণ এখন আর কেউ তাকে দেখে ভয় পাবে না। ঠিক এরই মধ্যে জেক্সের নজর এলিমিনেটরের ঘাড়ের উপর থাকা একটি ট্যাটুর উপর পড়ে, যা হুবহু জেক্সের শরীরের ট্যাটুর মতো ছিল। জেক্স জিজ্ঞেস করে যে সে এই ট্যাটু কেন বানিয়েছে
এলিমিনেটর বলে যে কারণ সে জেক্সের মতো হতে চায়। জেক্স এখন জানতে চায় যে মানুষ মেরে তার কেমন লাগছে। এলিমিনেটর বলে যে তার খুব ভালো লাগছে, সে এমন কিছুই চেয়েছিল। এসব কথা জেনে জেক্স রুথকে ডাকে এবং রুথ গুলি চালিয়ে এলিমিনেটরকে সেখানেই মেরে ফেলে। এখন শেষ খেলা শুরু হয়, ক্যাপচার দ্য ফ্ল্যাগ। জেক্স বলে যে এই খেলা শেষ হওয়ার পর পুরো গেমের ভিডিও আপলোড করে দেওয়া হবে। তখন হয়তো পুলিশ তাদের অনেক জিজ্ঞাসাবাদ করবে এবং সবাই দেখবে যে তাদের সাথে কি কি হয়েছে, কিন্তু ততক্ষণ সে সবকিছু থেকে অনেক দূরে চলে যাবে। এরপর সে খেলার নিয়ম বলতে শুরু করে। নিয়ম খুব সহজ, সামনে রাখা পতাকার দিকে তাদের দৌড়াতে হবে এবং সেটি 3 সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে হবে। যে এমনটা করতে পারবে সেই বিজয়ী হবে, কিন্তু শর্ত হলো এই যে সে তার প্রতিপক্ষকে হাত দিয়ে ধাক্কা দিতে পারবে না আর না মারতে পারবে। এখন তারা দুজনে দৌড়ায় এবং একসাথে পতাকাকে ধরে ফেলে। স্টিভ ক্যারিকে বারবার পতাকা ছাড়ার জন্য বলে, কারণ তার বিশ্বাস যে এই পতাকার আসল হকদার সে। তাই সে ক্যারিকে হার মানতে বলে, কিন্তু ক্যারি তার কথা শোনে না। এক পর্যায়ে ক্যারির হাত পিছলে যায় এবং স্টিভ পতাকা নিয়ে আনন্দ করতে থাকে। তখনই ক্যারির মাথায় জেক্সের বলা সেই কথা আসে যে এই খেলা খুব বুদ্ধি খাটিয়ে খেলতে হবে। তখনই সে দৌড়াতে গিয়ে অন্য একটি পতাকা দেখতে পায়। সে তৎক্ষণাৎ দৌড়ে সেই পতাকাকে ধরে ফেলে। আসলে ওইটাই আসল পতাকা ছিল, যা 3 সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে হতো। এভাবে ক্যারি জিতে যায় এবং স্টিভ হেরে যায়। রুতো অবশেষে নিজের প্রতিশোধ নিয়ে নেয় এবং স্টিভকে গুলি করে দেয়। তখনই সেখানে একজন গার্ড এসে ক্যারির ঘাড়ে একটি ইনজেকশন দিয়ে দেয় এবং সে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। যখন ক্যারির জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটি বাড়িতে পায়। ঠিক সেই সময় একটি মাস্ক পরা গার্ড সেখানে আসে। ক্যারি জিজ্ঞেস করে যে সে কোথায়। গার্ড বলে যে সে তার নতুন বাড়িতে আছে। সেই ভিডিও আপলোড করা হয়ে গেছে এবং খুব দ্রুত পুলিশ ইনভেস্টিগেশনের জন্য আসবে। এখন এরপর ক্যারি কি করবে এটি পুরোপুরি তার উপর নির্ভর করে। এই বলে সেই ছেলেটি ক্যারির মোবাইল টেবিলের উপর রেখে চলে যেতে থাকে। তখনই ক্যারি জিজ্ঞেস করে যে সে আসলে কে। ছেলেটি তার মাস্ক সরিয়ে চেহারা দেখায় এবং ক্যারিকে গুড লাক বলে সেখান থেকে চলে যায়। অর্থাৎ জেক্স প্রো এই কর্মীকে ক্যারির খেয়াল রাখার জন্য রেখে গিয়েছিল। এরপর 3 মাস পরের দৃশ্য দেখানো হয়। এর মধ্যে ক্যারি দি অক্টোগাল নামে বিখ্যাত হয়ে গিয়েছিল, কারণ তাদের সেই গেমের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। এখন ক্যারি নিজের চ্যানেলে যেই ভিডিও ছাড়তো তাতে 5 থেকে 10 মিলিয়ন ভিউ আসতো। এক সময় সে এটাই চেয়েছিল, কিন্তু এখন তার এসব ভালো লাগে না। তার কাছে অনেক টাকা তো ছিল, কিন্তু একজন পাবলিক ফিগার হওয়ার কারণে তার জীবন এখন সীমাবদ্ধ হয়ে পড়েছিল। সে ওইসব ভাবছিল যে হঠাৎই তার সামনে একটি ভিডিও আসে যাতে জেক্স এবং তার গার্লফ্রেন্ড রুথ ছিল। জেক্স নতুন চ্যানেল শুরু করেছিল যেখানে সে ব্লগ আপলোড করত। এই ভিডিও দেখে ক্যারি স্তম্ভিত হয়ে যায় এবং ঘাবড়াতে শুরু করে। সে বুঝতে পারে যে জেক্স পুনরায় ফিরে আসবে। সে আবার সাধারণ মানুষদের ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখিয়ে নিজের জালে ফাঁসাবে এবং তাদের দিয়ে প্রাণঘাতী গেম খেলাবে। আর ঠিক এইরকম একটি দৃশ্য দেখানোর মাধ্যমেই আমাদের আজকের মুভির গল্পটি এখানেই শেষ হয়। তো মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।